হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে প্রোটোটাইপ ইনহেরিটেন্স এবং সেখান থেকে ক্লাস ES6 ক্লাস। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে ES6 আসার পর থেকে ক্লাস সিনট্যাক্স ইউজ করা যায়, কিন্তু ES6 আসার আগেও কিন্তু জাভাস্ক্রিপ্টে ক্লাস টাইপের ব্যাপারগুলো করা যেত, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করা যেত। সেটা করতে হতো প্রোটোটাইপ দিয়ে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস ইমপ্লিমেন্টেশন নাই। ইনফ্যাক্ট আসলে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এখনও ক্লাস নাই। আমরা ES6-এ যে প্রোটোটাইপ যে ক্লাস সিনট্যাক্সগুলো দেখি সেটা জাস্ট একটা সিনট্যাকটিক সুগার, বাট ব্যাকএন্ডে কিন্তু আসলে সে প্রোটোটাইপের মাধ্যমেই এখনও কাজ করে। সো যার কারণে আমাদেরকে প্রোটোটাইপটা বুঝতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টের ক্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভার ক্লাস কিন্তু এক নয়। দুজনের ইমপ্লিমেন্টেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। যার কারণে প্রোটোটাইপ, এর আগে আমি ভিডিওতে প্রোটোটাইপ দেখিয়েছি আমার একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো প্রোটোটাইপের মাধ্যমে কিভাবে ইনহেরিটেন্স হয়। সেই ইনহেরিটেন্সটা যদি আপনারা বুঝতে পারেন, তারপরে ক্লাস আপনাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করি। একদম শুরুতে আমি আমার আগের প্রোটোটাইপ নিয়ে করা যে ভিডিওটা ছিল সেই ভিডিও থেকে এক্সাম্পলটাকে রেফার করছি। তো যারা আপনারা প্রোটোটাইপ ভিডিওটা দেখেননি তারা প্লিজ কাইন্ডলি দেখে আসবেন। তো আমি যদিও এখন প্রোটোটাইপের আরেকটা আরেকবার একটু বলবো যে প্রোটোটাইপটা কি। তো সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাংশন যখন আমরা লিখি, সেই ফাংশনের মধ্যে আমরা এরকম দিস দিয়ে সেইটার প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি, তাই না? কারণ আসলে বেসিক্যালি যেটা হয়, জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ফাংশন অনেক কিছুই করে। লাইক ফাংশন মানে শুধু কাজ করা না। যেমন এই ক্ষেত্রে কিন্তু ফাংশন কাজ করছে একটা কাঠামো হিসাবে, সে কিন্তু কোনো কাজ করছে না। আমি জাস্ট কি করছি, এই ফাংশনটাকে কিন্তু একটা কাঠামো হিসাবে ইউজ করছি এবং নতুন একজন পার্সন তৈরি করছি এখানে সাকিব নামে, এবং নিউ কিওয়ার্ড ইউজ করে করছি, তাই না? তো এখানে কিন্তু ফাংশন জাস্ট কল হচ্ছে না, এখানে ফাংশনটা একটা কাঠামো হিসাবে কাজ করছে, নতুন একটা অবজেক্ট তৈরি করার কাজে ইউজ হচ্ছে। তো আমি এখানে যখন নিউ পার্সন কল করছি, তখন আপনারা জানেন আমার আগের ভিডিওটা যারা দেখে এসেছেন, ভিতরে আসলে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সেই অবজেক্টের প্রপার্টি অ্যাসাইন হচ্ছে নেম এবং এজ, এবং ফাইনালি সেই অবজেক্টটা রিটার্ন হয়ে বেরিয়ে আসছে, যার কারণে আমি সাকিব নামে নতুন একটা অবজেক্ট পাচ্ছি, তাই না? এখন আমরা যদি এই আমার যে পার্সনটা ছিল, এই পার্সনের মধ্যে যদি আমরা কোনো একটা ধরলাম যে এর মধ্যে মানে এগুলো তো ছিল প্রপার্টি, আমরা যদি এর মধ্যে আরেকটা ফাংশন, আরেকটা প্রপার্টি লিখি, সেটা একটা ফাংশন ধরলাম, প্লে না, আমি ধরলাম ইট ফাংশন, এবং সেটার মধ্যে আমি জাস্ট লিখলাম console.log this dot name is eating. ওকে, সো এটা আমরা একটা সিম্পল ফাংশন। এখন আমি যদি এখানে সাকিব ডট প্লে কল করি, তাহলে প্লে না, ইট। সো সাকিব ডট ইট যদি আমি কল করি, তাহলে সাকিব ইজ ইটিং আসছে, তাই না? তো একইভাবে আমি যদি এখানে তামিম নামে আরেকটা অবজেক্ট তৈরি করি, ধরলাম তার এজ 36, এবং একইভাবে আমি তামিম ডট ইট করলাম, এবং সেখানেও কিন্তু তামিম ইজ ইটিং আসছে। কিন্তু এই প্রসেসের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমি এগুলো মুছে দিই। আমি যদি এই জায়গাটায় console.log সাকিব করি এবং এই জায়গাটায় console.log তামিম করি, খেয়াল করেন দুইটা সেপারেট অবজেক্ট, প্রত্যেকের মধ্যেই কিন্তু ইট ফাংশনটা আছে, তাই না? কিন্তু খেয়াল করেন এই ইট ফাংশনটা কিন্তু একটা ফাংশনের বডি রেফারেন্স। সো এটা তো মেমোরিতে একটা জায়গা নিচ্ছে, কারণ বোধ ক্ষেত্রেই কিন্তু অবজেক্ট দুইটার মধ্যে ঢুকে গেছে সে। সো তার মানে কি, যদি আমার এরকম আরও অসংখ্য মেথড থাকতো, যে মেথডগুলো আসলে কমন প্রপার্টি, ঠিক আছে, যেটাকে সবাই ইউজ করে, মানে এই পার্সন থেকে ক্রিয়েট করা সমস্ত অবজেক্টেরই ইউজ করার কথা সেটা, তো সেরকম কোনো জিনিস যদি আমার এরকম কমন থাকে, সেটা কিন্তু বারবার তার মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে আমার অবজেক্ট সাইজগুলো বড় হচ্ছে, মেমোরিতে জায়গা বেশি নিচ্ছে। সো এখান থেকে বের হয়ে আসার জন্য আমরা কি দেখেছিলাম, যে আমরা এই জন্যই প্রোটোটাইপ ইউজ করেছিলাম, যে পার্সন এটা যে একটা ফাংশন, আমরা জানি যে ফাংশনের মধ্যে এখন একটা প্রোটোটাইপ বলে একটা অবজেক্ট থাকে। দেখেন আমি যখন আমার এডিটরে লিখছি ডট, আমাকে কিন্তু এডিটরও সাজেস্ট করছে প্রোটোটাইপ। সো আমরা যদি এই প্রোটোটাইপের মধ্যে আমরা যদি এই ফাংশনটাকে ঢুকিয়ে দিই, সো তাহলে কি হলো, এখন আমি এখান থেকে এটা বের করে নিয়ে গেলাম। তো এখন যদি আমি এটা ঢুকিয়ে দিই, আমার কিন্তু আউটপুট একই আসছে, কিন্তু
দেখেন এখন কিন্তু আর ইট ফাংশনটা দুজনের মধ্যে নাই, কি আছে, সে আসলে প্রোটোর মধ্যে ঢুকে গেছে। সো তার মানে কি, তার মানে বারবার কিন্তু মানে এই কাঠামো থেকে সে আসলে এইগুলোকে এই ইট ফাংশনটাকে রেফার করছে, বারবার কিন্তু সে অবজেক্টের মধ্যে ঢুকিয়ে নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করছে না, তাই না? ওকে, সো নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করছে না, সরি, মানে নতুন অবজেক্টের মধ্যে ওই ফাংশনটাকে নিয়ে যাচ্ছে না জোর করে। তো তাতে কি হচ্ছে, আমার অবজেক্ট সাইজগুলো ছোট হচ্ছে এবং কমন প্রপার্টিগুলো একটা জেনেরিক কাঠামোর মধ্যে থাকছে, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমার প্রোটোটাইপের একটা সামারি, মানে আমি একটু সামারি করলাম যে প্রোটোটাইপ হচ্ছে সিম্পলি ফাংশনের একটা প্রপার্টি জাভাস্ক্রিপ্টের, যে প্রপার্টিটার মধ্যে আমরা কি রাখতে পারি, মানে সেই প্রপার্টিটা কোনো একটা অবজেক্টকে পয়েন্ট করে আর কি, সোজা কথা। এবং সেই প্রোটোটাইপ প্রপার্টির মধ্যে যা থাকবে, আমি যদি ওই ফাংশন থেকে কোনো একটা নতুন অবজেক্ট তৈরি করি, তাহলে সেই অবজেক্টগুলো প্রোটোটাইপের মধ্যে থাকা সব কিছুই পেয়ে যাবে, ঠিক আছে? সো এই ছিল প্রোটোটাইপের সামারি। ওকে, এবারে আমরা আমাদের আজকের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। আমি বেসিক্যালি ইনহেরিটেন্স এবং ইনহেরিটেন্স থেকে এরপরে ক্লাসে যাব। তো আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসি, যেমন জাভা বা সি, হ্যাঁ, তো জাভাতে কি হয়, জাভাতে আমরা জানি যে ক্লাস ইমপ্লিমেন্টেশন থাকে, তাই না? ক্লাস বলে একটা জিনিস থাকে এবং এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা ব্যাপার জাভার, মানে একদম মেইন জিনিস, ঠিক আছে? সো ক্লাস না বুঝলে আসলে জাভা বোঝার কোনো মানেই হয় না। সো জাভাস্ক্রিপ্টের মজার ব্যাপার হচ্ছে, জাভাস্ক্রিপ্টের এরকম কোনো ক্লাস ইমপ্লিমেন্টেশনই নেই, ইনফ্যাক্ট আজ পর্যন্ত নেই, ঠিক আছে? আমরা যে জাভাস্ক্রিপ্টের রিসেন্ট টাইমসের কোডে আমরা যে ক্লাসের ব্যবহার দেখি, সেটা কিন্তু বেসিক্যালি ওই ক্লাস না, সেম জিনিস না। জাভাতে আমরা ক্লাস বলতে যেটা বুঝি সেটা না, ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট। জাভাস্ক্রিপ্টে স্টিল নাও, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ক্লাস নেই। আমরা জাস্ট পরবর্তীতে ES6 এর যে স্পেসিফিকেশন এসছে তার মাধ্যমে আসলে ক্লাসের একটা সিনট্যাকটিক ব্যাপার আনা হয়েছে, কিন্তু আসলে ইন দ্য ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপের মাধ্যমে ইনহেরিটেন্স এবং অন্যান্য জিনিস করে। তো ইনহেরিটেন্সের খুব স্মল একটা জিনিস আমরা অলরেডি বুঝে গিয়েছি, আমি আরও ডিটেলে ইনহেরিটেন্স বোঝাবো। প্রথমে আমি প্রোটোটাইপ ইনহেরিটেন্স বোঝাবো, তারপরে সেখান থেকে আমি সেটাকে কিভাবে ক্লাসের মাধ্যমে ES6 ক্লাসের মাধ্যমে কনভার্ট করে ফেলা যায় সেটা দেখাবো। তাহলে পুরো জার্নিটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টের আজকে যেটা শেখাচ্ছি প্রোটোটাইপ ইনহেরিটেন্স, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা থেকে ক্লাসে গেলে সবাই নর্মালি কি হয়, ডাইরেক্ট অনেকে মনে করতে পারে ক্লাস তো বুঝি, তাহলে ক্লাস দিয়ে শুরু করে দিই, ঠিক আছে? তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যারা আসেন তাদের সবার আগে এই প্রবলেমটাই হয়, কারণ সবাই না ফাংশনকে মনে করে এটা তো একটা কাজ করবে, তারা এই ফাংশনের মধ্যে ক্লাস আছে এটা বুঝতে পারে না, ঠিক আছে? সো চলুন দেখি যে আসলে জাভাস্ক্রিপ্টে প্রোটোটাইপ ইনহেরিটেন্সটা কিভাবে হয়। তো আমরা জানি যে কনস্ট্রাক্টরের কথা আমি বারবার বলেছিলাম আমার প্রোটোটাইপ এর আগের ভিডিওতে, তো সেটাই আমি আরেকবার বলছি যে খেয়াল করেন, আমি এই জিনিসগুলো মুছে ফেলি, একটু ছোট করে ফেলি। এই যে আমি যখন একটা, ইনফ্যাক্ট আমি এটাও মুছে দিই, আমি যখন এইরকম একটা ফাংশন লিখেছিলাম, রাইট, সেই ফাংশনের মধ্যে প্রথম কথা আমরা দিস ইউজ করছি, হ্যাঁ? যারা ক্লাস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন তারা জানেন যে ক্লাসের মধ্যে এভাবে দিস ইউজ করতে হয়। তো প্রথমেই বেসিক্যালি জাভাতে যেটা হয় যে আমরা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করি, হ্যাঁ, কারণ জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টেও অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এখন আমরা কাজ করা শিখছি আস্তে আস্তে, কারণ হচ্ছে যেহেতু ক্লাস ইমপ্লিমেন্টেশন এসছে। তো যাই হোক, তো জাভাতে আমরা কি করি, একটা ক্লাস তৈরি করি, সেই ক্লাস থেকে আমরা নিউ এরকম করে, মানে জাভাতে যদি এই কোডটা লিখতাম তাহলে ক্লাস পার্সন থাকতো, ফাংশন পার্সন হতো না। কিন্তু জাভাস্ক্রিপ্টে ফাংশন থেকে, মানে ইনফ্যাক্ট আসলে ফাংশন থেকে না, কনস্ট্রাক্টর থেকে আমরা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে? তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট এভরি ফাংশন ইজ এ কনস্ট্রাক্টর। কনভেনশন হচ্ছে যখনই আমরা কোনো কনস্ট্রাক্টর ফাংশন একদম এক্সপ্লিসিটলি বোঝাতে চাবো, তখন আমরা এই পিটাকে মানে প্রথম ক্যামেল কেসে লিখবো, ঠিক আছে? যার কারণে আমি এখানে ক্যামেল কেসে লিখেছি, এটা কনভেনশন, জাস্ট আপনি না লিখলেও কাজ করবে। তো আমি এখানে কি করলাম, নিউ পার্সন, এভাবে এটাকে নিউ দিয়ে কল করতে পারছি, তাই না? জাভাস্ক্রিপ্টের কাছে যেহেতু ফাংশনও একটা অবজেক্ট, সো সে নিউ কিওয়ার্ড বুঝতে পারে, নিউ অবজেক্ট করার মতোই করছে সে আসলে, হ্যাঁ? তো দেখতে অনেকটা ক্লাসের মতো দেখাচ্ছে। সো তার মানে কি, আমরা জাভাস্ক্রিপ্ট যেটা করছে ডাইরেক্ট এই কনস্ট্রাক্টর থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারছি, তাই না? জাস্ট নিউ পার্সন কল করে দিচ্ছি, এটা একদম বলতে গেলে এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার প্রথম কথা। তো ফার্স্ট ডিফারেন্স, ফান্ডামেন্টাল ডিফারেন্স, যে জাভাতে আমরা কি করি, জাভাতে আমরা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করি, বাট জাভাস্ক্রিপ্টে আমরা কনস্ট্রাক্টর থেকে অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? এটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই। ধরলাম আমার এই পুরোটা আমি মুছে ফেলি, ধরলাম এটা আমার একটা ফাংশন।
তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ফাংশনই হচ্ছে একটা অবজেক্ট, তাই না? তো আমার একটা সিম্পল একটা ফাংশন আমি লিখেছি, ফাংশন পার্সন। তো আমি যদি এই ফাংশনটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি এফ, এবং আমি যদি এটাকে console.dir করি, আপনারা dir ব্যবহার আমাকে আগেও করতে দেখেছেন। dir হচ্ছে লগেরই একটু আপগ্রেডেড ভার্সন। তো এটা যদি আমি করি, দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে একে তো আমরা জানি প্রোটোটাইপ বলে, প্রত্যেকটা ফাংশনের মধ্যে প্রোটোটাইপ থাকে, কিন্তু এর মধ্যে যদি এই যে প্রোটো জিনিসটাকে আমরা খুলি, তাহলে আমরা দেখব এর মধ্যে অনেক মেথড আছে। ঠিক আছে, আমরা এই মেথডগুলো কিন্তু অনেক সময় ইউজ করি, যেমন টু স্ট্রিং, হ্যাঁ, অবজেক্ট ডট টু স্ট্রিং, এটা কিন্তু আমরা ইউজ করি। আমরা ধরে নিই এটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ, দিয়ে আমরা কিন্তু সেটাকে ইউজ করি, কিন্তু বিল্ট ইন ফাংশনটা আসলে আসে এই জায়গা থেকে। হ্যাঁ, তো যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রোটো আমরা করেছি, তাই না? এই প্রোটোর মধ্যে দেখেন বড় হাতের অবজেক্ট OBJECT এরকম আরেকটা জিনিস আছে। এইটা হচ্ছে মাস্টার অবজেক্ট। আপনারা যারা আমার প্রোটোটাইপের ভিডিওটা দেখেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে অবজেক্ট ডট ক্রিয়েট, হ্যাঁ, একটা জিনিস দেখিয়েছিলাম। সেই যে বড় হাতের অবজেক্ট ডট ক্রিয়েট, সেটা কিন্তু মাস্টার একটা অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা অবজেক্ট, যে অবজেক্টই আমি তৈরি করি না কেন, ফাংশনও একটা অবজেক্ট, সব অবজেক্টই এই মাস্টার অবজেক্ট থেকে তৈরি হয়। ঠিক আছে, সো তার মানে এই যে একদম শুরুতে ছিল আমার ফাংশন, তাই না? ফাংশনের মধ্যে প্রোটো, তার মধ্যে আবার প্রোটো, তারপরে ফাইনালি আমরা একদম মাস্টার অবজেক্টটা পাচ্ছি। তার মানে বেসিক্যালি যদি আমরা চিন্তা করি, জিনিসটা এরকম হয়েছে, এই ফাংশনটা আসলে প্রথমে মাস্টার অবজেক্ট থেকে, প্রথমে এই যে আমি একটু ক্লোজ করি এবার, মাস্টার অবজেক্ট থেকে প্রথমে ফাংশন ক্রিয়েট হয়েছে, তারপরে ফাংশন থেকে একদম ফাইনালি আমার এই এফটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমার এই যেটাকে আমি এফ এর মধ্যে রেখেছি সেটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সো যদি পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করি, তাহলে এরকম দাঁড়ায়, অনেকটা এরকম যে একটা অবজেক্ট থেকে ফাংশন ক্রিয়েট হয়েছে, ফাংশন থেকে এফ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমরা যে একটু আগে যে কোডটা দেখলাম সেটা। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আবার তাদের প্রত্যেকের নিজস্ব প্রোটোটাইপ প্রপার্টি আছে, এবং প্রত্যেকটা প্রোটোটাইপের নিজস্ব প্রপার্টি এবং মেথড থাকতে পারে। মেথড মানে ফাংশন, আর প্রপার্টি যেমন এক্স ওয়াই জেড এরকম। এই যে জিনিসটা, এই যে একটা চেইনের মতো, এইটাকে বলা হয় প্রোটোটাইপ চেইন। ঠিক আছে, সো যখনই আমি এই যে ফাইনালি যে এই এফ থেকে যদি আমি নতুন আর একটা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, সেই অবজেক্ট দিয়ে যদি আমি এই প্রোটোটাইপ চেনের যে কোনো মেথড বা প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারবো। ধরলাম আমি এফ থেকে, এখানটায় চিন্তা করেন, ধরলাম আমি এফ থেকে F1 নামে আরেকটা তৈরি করলাম। ঠিক আছে, এখন F1 এর মধ্যে আমি যা খুশি করলাম, করে টোরে নিয়ে আমি ফাইনালি যদি F1 ডট এই প্রপার্টিটা অ্যাক্সেস করতে চাই, পারবো। এই প্রপার্টিটা অ্যাক্সেস করতে চাই, পারবো। যদি আমি, সে যেটা করে আসলে, আমি যখন F1 ডট সামথিং লিখবো, সে ফার্স্টে দেখবে সেটা F1 এর মধ্যে আছে কিনা। যদি F1 এর মধ্যে না থাকে, তাহলে সে চেইনের এক ধাপ উপরে যাবে, এফ এর কাছে আসবে, দেখবে এফ এর প্রপার্টির মধ্যে সেটা আছে কিনা, বা মেথডের মধ্যে আছে কিনা, নাই, তারপরে সে তার উপরে যাবে। এভাবে একদম ফাইনাল মাস্টার অবজেক্ট পর্যন্ত সে যেতে পারে। যার কারণে আমরা যখন কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করি, সেই বিল্ট ইন ফাংশনটা কিন্তু এই মাস্টার অবজেক্টের সাথে অ্যাটাচ থাকে। চলেন দেখি, এই যে আমার আগের এক্সাম্পলে চলে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই অবজেক্টটা মাস্টার অবজেক্ট, তার মধ্যে টু স্ট্রিং, টু লোকাল স্ট্রিং এরকম বিল্ট ইন ফাংশনগুলো আছে, তাই না? সো যার কারণে আমরা যখন একদম বাইরে থেকে, মানে একদম কোনো একটা যে কোনো জায়গা থেকে যদি আমি ডট, যে কোনো একটা অবজেক্ট ডট টু স্ট্রিং এভাবে লিখি, তখন আমরা আসলে এই প্রোটোটাইপ চেনের মধ্যে দিয়ে যাওয়ার কারণে সে আসলে এই ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে আমি এই যে বললাম যে মাস্টার অবজেক্টের কোনো প্রপার্টি কিন্তু আমরা একদম বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি, তাই না? তাহলে আমরা কিন্তু নিজেরা একটা বিল্ট ইন ফাংশন তৈরি করে ফেলতে পারি নিজেদের নামে। যেমন আমি যেটা করি, এটা মুছে দেই, আমি ধরলাম আমি যদি মাস্টার যে অবজেক্টটা, হ্যাঁ, সেইটার প্রোটোটাইপে আমি আমার নামে, সুমিত নামে আমি একটা অবজেক্ট, মানে একটা প্রপার্টি দিলাম, এবং সেটা একটা ফাংশন, আমি সেটার মধ্যে জাস্ট console.log লিখলাম আই এম সুমিত। ঠিক আছে, এখন এই আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি যত জায়গায়, হ্যাঁ,
চাই আমি সুমিত ফাংশন কল করতে পারবো যে কোনো অবজেক্ট দিয়ে, যে কোনো জায়গা থেকে, কারণ এটা তো মাস্টার অবজেক্টের প্রোটোটাইপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমি। তাহলে আমি যদি এখন নতুন ধরলাম আমি একটা অবজেক্ট তৈরি করি, যেমন ধরি var p ইজ ইকুয়াল টু, ধরলাম একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট, হ্যাঁ, সেই p ডট সুমিত করতে পারবো আমি। এই যে আই এম সুমিত আসছে, তার মানে এটা সে কেন অ্যাক্সেস করতে পারছে? প্রোটোটাইপ চেইনের কারণে। কারণ আমি যেহেতু অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের সব কিছুই তো অবজেক্ট, হ্যাঁ। সো ওই যে মেশিন মানে এমন কিছু মানে রকেট সায়েন্স না আর কি, সে আসলে সব কিছু অবজেক্টের মধ্যেই রাখে। তো তার নিজস্ব অবজেক্টের মধ্যে আমি সুমিত মানে মাস্টার অবজেক্টের মধ্যে আমি বললাম যে জাভাস্ক্রিপ্টের সমস্ত অবজেক্ট আলটিমেটলি এই মাস্টার অবজেক্ট থেকে আসে, ঠিক আছে। সো সেই মাস্টার অবজেক্ট তার প্রোটোটাইপের মধ্যে আমি সুমিত রেখেছি। সো বেসিক্যালি যেটা হয়েছে, পি নামে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, পি প্রথমে দেখেছে তার ঠিক প্রোটোটাইপের মধ্যে আছে কিনা সুমিত, নাই। তারপরে সে এক ধাপ উপরে গেছে, গিয়েই সে মাস্টার অবজেক্টকে পেয়ে গেছে। মাস্টার অবজেক্টকে পেয়ে সেটার প্রোটোটাইপের মধ্যে সুমিতকে পেয়েছে, যার কারণে সে সেটা কল করে দিয়েছে, না পেলে আনডিফাইন্ড কল করতো, ঠিক আছে। সো এইটা আরেকটা জিনিস আপনারা দেখলেন, এবং এটাতে আপনাদের আশা করি এখন প্রোটোটাইপ চেইন জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে, ঠিক আছে। এবারে আমরা একটু অ্যাডভান্সড হইতে চিন্তা করি। আমরা আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ইনহেরিটেন্স বোঝা, তাই না? এবং আমরা আলটিমেটলি এই প্রোটোটাইপ থেকে ক্লাসে ল্যান্ড করব, তাই না? তো ক্লাসে ল্যান্ড করার আগে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, সো জাভাস্ক্রিপ্টের ওয়েতে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি বলেছি যে জাভাস্ক্রিপ্ট ক্লাস বোঝে না, তো জাভাস্ক্রিপ্টে ইনহেরিটেন্স ব্যাপারটা আসলে বলতে কি বোঝায়, যে আমি যেমন আমার ফাদার থেকে কিছু জেনেটিক বৈশিষ্ট্য ইনহেরিট করেছি, তাই না? তো তার মানে আমি যদি আমার আগের এক্সাম্পলটায় ফেরত যাচ্ছি বোঝানোর জন্য, যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। তো এটা ছিল আমার একটা পার্সন কাঠামো। আমি বলেছিলাম যে এই ফাংশনটা কোনো কাজ করছে না, এখানে একটা কাঠামোর কাজ করছে, এবং সেই কাঠামোটাকে ইউজ করে আমি একটা রিয়েল লাইফ একটা পার্সন তৈরি করেছিলাম সাকিব নামে। তো আমি এখানে আরও একটা বৈশিষ্ট্য নিয়ে আসি, এজ ধরলাম, একদম একটা বৈশিষ্ট্য একটু কেমন জানি দেখায়। সো আমি দুইটা বৈশিষ্ট্য নিয়ে আসলাম। এটা হচ্ছে সাকিবের পার্সন হিসাবে বৈশিষ্ট্য, কিন্তু আমরা জানি সাকিব একজন ক্রিকেটার, তাই না? তো আমরা এখানে ক্রিকেটার নামে আরেকটা ফাংশন তৈরি করছি, ক্রিকেটার, এবং ক্রিকেটার হিসাবে তার কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? তো কি হতে পারে, যেমন তার টাইপ, যেমন সে অলরাউন্ডার নাকি ব্যাটসম্যান নাকি কি সেটা, এবং তার কান্ট্রি, সে কোন কান্ট্রির জন্য খেলে। এবং একই রকমভাবে আগের মতো আমরা দিস ডট টাইপ ইজ ইকুয়াল টু করলাম টাইপ, আর দিস ডট কান্ট্রি ইজ ইকুয়াল টু করলাম কান্ট্রি। ওকে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এই দুটার মধ্যে কোনো কানেকশন জানে না, তাই না? আমরা মানুষ যেহেতু আমাদের ব্রেন দিয়ে চিন্তা করি, আমরা জানি যে সাকিব একজন ক্রিকেটার, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এই দুটার মধ্যে কোনো কিছু জানে না, এবং আমাদের ব্রেন জানে যে আসলে সাকিব আগে একজন পার্সন তারপরে একজন ক্রিকেটার, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টকে এই দুটার মধ্যে কানেকশন করে দিতে হবে, যে আগে সে একজন পার্সন তারপরে সে একজন ক্রিকেটার, মানে এটা তার প্যারেন্ট ক্লাস হবে, এটা তার সাব ক্লাস হবে। তো সেই কানেকশনটা তৈরি করব কিভাবে আমরা, সেটাই দেখি, সেটাই হচ্ছে আসলে ইনহেরিটেন্স। তো আমরা এই কানেকশনটা তৈরি করার জন্য আমরা যেটা করব ফার্স্টে, এই যে আমার উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি আমি নিউ পার্সন করব না, আমি নিউ ক্রিকেটার করব, যেন সে পার্সনের প্রপার্টিগুলোও নিয়ে নেয় একবারে। এটাই হচ্ছে আসলে মেইন গোল, তো যেটা ক্লাস বেসড ল্যাঙ্গুয়েজে হয়। তো আমি এই যে এখানটায় যখন আমি নিউ ক্রিকেটার করব, তার মানে কি, নিউ ক্রিকেটার করলে আমাকে ওইটাকে নিয়ে আসতে হলে কানেকশন করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এর মধ্যে পার্সনের, যখন আমি নিউ পার্সন করি তখন কি হয়, একটা কনস্ট্রাক্টর ফাংশন আসলে কল হয়, এই কনস্ট্রাক্টর ফাংশনটা, তাই না? তাহলে সেই কনস্ট্রাক্টর ফাংশনটাকে এখানটায় কল করে দিতে হবে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে, ঠিক আছে? তো সেইটা এখন যেহেতু এদের মধ্যে কোনো কানেকশন নাই, আমি তাহলে এই এর মধ্যে কিভাবে আমি এই পার্সনকে কল করব? যারা আমার কল বাইন্ড অ্যাপ্লাই এই টিউটোরিয়ালটা দেখেছেন, হ্যাঁ, তারা মানে আমার দিস নিয়ে আমার একটা টিউটোরিয়াল ছিল, সেটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এখন যদি না দেখে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি দেখে আসুন। আমরা জানি যে আমরা কল ফাংশন ইউজ করে এক্সপ্লিসিটলি দিসকে বলে দিতে পারি যে কোন দিস আসলে হবে, হ্যাঁ, মানে অন্য একটা কনটেক্সটের কোনো একটা জিনিসকে আমরা কল দিয়ে কল করে দিতে পারি, রাইট? সো আমরা যেটা করতে পারি, এখানে আমি পার্সন ডট কল এটা লিখছি, মানে আমি এর মধ্যে পার্সনকে কল করতে চাচ্ছি। কল হচ্ছে এক্সপ্লিসিটলি কল করে দেওয়া, এবং তার মধ্যে যদি আমি এই ক্রিকেটারের দিসটাকে পাঠিয়ে দেই, তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি এর মানে এ কল হবে পার্সন কনটেক্সটে, মানে এই দিসটাকে সে পাঠিয়ে দিবে, এবং পার্সন ডট কল করার কারণে এই ফাংশনটা কল হয়ে যাবে, এবং সে দিস হিসাবে পাবে আমার এই ক্রিকেটারের মধ্যে যে অবজেক্টটা সেইটাকে আর কি, ঠিক আছে? এক্সপ্লিসিটলি দিস পাঠিয়ে দেওয়া।
এইটা করে দেওয়া মানেই হচ্ছে আমার এই দুইটার মধ্যে একটা কানেকশন অটোমেটিক হয়ে গেল, যে আমি পার্সন ডট কল যেহেতু এখানে করে দিলাম, তার মানে সে এই দিস ডট নেম, মানে দিস, এই দিসটা কিন্তু হচ্ছে আমার এই দিস, সেইটা আমি এখানে পাঠিয়ে দিয়ে কল করে দিলাম আর কি। তাহলে আমার এই দুটার মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা কাজ করা কিন্তু আমাদের এখনো বাকি আছে, সেটা হচ্ছে এই যে পার্সনের আমরা কিন্তু জাস্ট এই প্রপার্টিগুলোকে ইনহেরিট করে নিয়ে এসেছি, কিন্তু এই যে এটার প্রোটোটাইপের মধ্যে যা আছে সেগুলোকে কিন্তু এখন আমরা ইনহেরিট করিনি। ঠিক আছে, সো আপনারা যারা আমার প্রোটোটাইপের ভিডিও দেখেছেন তারা জানেন যে অবজেক্ট ডট ক্রিয়েট এই জিনিসটার বিহেভিয়ারটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু পুরো প্রোটোটাইপের ভিডিওটা বুঝিয়েছিলাম। ঠিক আছে, সো সেইটার বিহেভিয়ারকে কাজে লাগিয়েই আমি এখন ইনহেরিটেন্সও বোঝাবো আপনাদেরকে। আমরা যারা অবজেক্ট ডট ক্রিয়েটের বিহেভিয়ারটা কি দেখেছিলাম, যে অবজেক্ট ডট ক্রিয়েটের মধ্যে আমরা যাই পাঠাই, হ্যাঁ, সেই যেমন আমি ধরলাম লেট পি ইজ ইকুয়াল টু অবজেক্ট ডট ক্রিয়েট, এবং এর মধ্যে যদি আমি একটা নাল পাঠিয়ে দিই, তার মানে হচ্ছে, অথবা ধরি নালের জায়গায় ধরলাম আমি আরেকটা লেট এ ইজ ইকুয়াল টু সামথিং, ধরলাম নেম ইজ ইকুয়াল টু টেস্ট। সো আমি যদি এখানে এ দিয়ে দিই, তার মানে হচ্ছে পি নামে তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করো অন দ্য বেসিস অফ এ, মানে এ কে ইউজ করে তুমি পি নামে একটা তৈরি করো, একটা অবজেক্ট তৈরি করো। তাহলে আমি যদি পি ডট নেম দিই তাহলে কিন্তু আমরা ভ্যালু পাই। ঠিক আছে, এটা ছিল আমাদের অবজেক্ট ডট ক্রিয়েটের বিহেভিয়ার, মানে এখানে এটা আসলে প্যারেন্টের কাজ করে আর পিটা চাইল্ডের কাজ করে। সেই বিহেভিয়ারটা কাজে লাগিয়েই আমি এখন এই পার্সন ডট প্রোটোটাইপটাকে আমি এই যে ক্রিকেটারের প্রোটোটাইপের মধ্যে ইনহেরিট করে নিয়ে চলে আসবো। কিভাবে দেখি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্রিকেটার ডট প্রোটোটাইপ ইজ ইকুয়াল টু অবজেক্ট ডট ক্রিয়েট পার্সন ডট প্রোটোটাইপ। চিন্তা করেন, সিম্পল, আগে যা করেছি তাই। অবজেক্ট ডট ক্রিয়েটের মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে প্যারেন্ট, তার মানে ক্রিকেটার ডট প্রোটোটাইপ পার্সন ডট প্রোটোটাইপের মধ্যে যা আছে সব ইনহেরিট করে নিয়ে আসলো। ঠিক আছে, তাহলে ইনহেরিটেন্স এই দুইটা ক্লাসের মধ্যে বা এই দুইটা ফাংশনের মধ্যে কানেকশন তৈরি করার জন্য আমি প্রথমে এইগুলাকে আনলাম হচ্ছে কল মেথডের মাধ্যমে, তারপরে আমি পার্সনের প্রোটোটাইপের মধ্যে যা ছিল সেগুলাকে আমি ক্রিকেটারের প্রোটোটাইপের মধ্যে ইনহেরিট করে নিয়ে আসলাম। লাস্ট আরেকটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় অবজেক্ট ডট ক্রিয়েট ইউজ করে আমরা প্রোটোটাইপের সব কিছু নিয়ে আসলাম। ঠিক আছে, কিন্তু এই কাজটা করা বাকি আছে, আমি আগে লিখে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি। ক্রিকেটার ডট প্রোটোটাইপ ডট কনস্ট্রাক্টর ইজ ইকুয়াল টু ক্রিকেটার। এই জিনিসটা কেন এটা করলাম, এটার কারণ হচ্ছে, দেখেন আমি কি করলাম, ক্রিকেটারের প্রোটোটাইপের মধ্যে কনস্ট্রাক্টর নামে একটা জিনিস দিয়ে দিলাম, এবং সেটাকে কি করলাম, এই যে ক্রিকেটারের যে এই ফাংশনটা সেটাই করলাম। খেয়াল করেন, জাভাস্ক্রিপ্ট কিন্তু কনস্ট্রাক্টর হিসাবে জানে, আমি আসলে সত্যি কথা বলতে ক্রিকেটারের কনস্ট্রাক্টরটাকে ওভাররাইট করলাম, কারণ ক্রিকেটারের ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে এই জিনিসটা নাই, এই কলটা নাই। ঠিক আছে, সো যার কারণে আমি যেহেতু এইটাকে ওভাররাইট করেছি, মানে আমি একটা নতুন, মানে তার কনস্ট্রাক্টরের মধ্যে আমি একটা জিনিস কিন্তু লিখে দিয়েছি জোর করে, তো সে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু তার আগে জানে না, সে কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কল করার কথা, সেখানে কিন্তু এই কলটা সে করবে না, তার মানে আমাকে তার কনস্ট্রাক্টরকে ওভাররাইট করতে হবে। ঠিক আছে, সো আমি তার কনস্ট্রাক্টরটাকে আসলে ওভাররাইট করেছি, করে সেই কনস্ট্রাক্টরটাকে বলে দিয়েছি এইটা হবে। ঠিক আছে, সো এবার আমি এই নিউ ক্রিকেটার এভাবে কল করতে পারবো জিনিসটাকে। ঠিক আছে, সো আমি এখানে নিউ ক্রিকেটার লিখছি, ক্রিকেটার। আচ্ছা, এখানে আবার আমি যেহেতু এই পার্সনের মধ্যে নেম আর এজ আছে, সো আমি যেহেতু কলটা এখান থেকে করব, তাহলে আসলে আমাকে নেম এজটা এখানেও নিতে হবে, নেম এজ এখানেও নিতে হবে, এবং নেম এজ নিতে হবে, এবং তারপরে এখানে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম সেট করতে হবে, দিস ডট এজ ইজ ইকুয়াল টু এজ সেট করতে হবে। ঠিক আছে, কারণ কি, কারণ আমি তো আসলে কল করবো এই জায়গা থেকে, তাই না? তো তাহলে তো আমাকে আগে এখানে পাস করে নিতে হবে, তার মাধ্যমে ও পেয়ে যাবে আর কি, ও সেট হয়ে যাবে, কারণ আমি পার্সন ডট কল ইউজ করেছি। সো এবার আমি নেম এজ দিলাম, টাইপ দিলাম অলরাউন্ডার, আর কান্ট্রি দিলাম বাংলাদেশ। সো এখন আমার পুরাপুরি একটা সাব ক্লাস তৈরি হলো ক্রিকেটার।
পার্সনের আন্ডারে। এখন জাভাস্ক্রিপ্ট জানে যে এই ক্রিকেটার সাকিব ক্রিকেটার মানে আগে সে কিন্তু পার্সন, ঠিক আছে। সো পার্সনের এই বৈশিষ্ট্যগুলোও তার মধ্যে আছে এবং সে আসলে ক্রিকেটারের এই যে বৈশিষ্ট্যগুলো টাইপ এবং কান্ট্রি সেগুলোও তার মধ্যে আছে। তাহলে এখন যদি আমি এখানে console.log সাকিব ডট নেম অ্যাক্সেস করতে চাই, আমি পাচ্ছি এই নেম কিন্তু এই নেম। আর আরেকটা জিনিস, যদি আমি সাকিব ডট এইটার ধরে নিলাম এই যে পার্সনের প্রোটোটাইপের মধ্যে ইট ছিল, তাই না? সো সাকিব ডট ইট এই ফাংশনটা যদি আমি কল করি সেটাও কিন্তু আছে সাকিব ইজ ইটিং, ঠিক আছে। সো তার মানে আমার পুরো কানেকশনটা হয়ে গেছে, সাব ক্লাস হয়ে গেছে। সো এইটা হয়ে গেছে আমার এখন প্যারেন্ট ক্লাস, আর এটা হয়ে গেছে আমার এখন সাব ক্লাস। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এই দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করেছে, ঠিক আছে। এবং এখন এটা ক্লাসের মতো বিহেভিয়ার করছে। সো যারা ক্লাস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন তারা এখন মেলাতে পারবেন যে জাভাস্ক্রিপ্টে ক্লাসের মাধ্যমে ইনহেরিটেন্সটা হয় না, জাভাস্ক্রিপ্টে ইন দ্য ব্যাক এন্ড আসলে এই প্রোটোটাইপের মাধ্যমে এইভাবে ইনহেরিটেন্সটা হয়। সো যদি আমরা এরকম যদিও মানে সুখের খবর হচ্ছে যে এখন জাভাস্ক্রিপ্টে ক্লাস কিওয়ার্ড দিয়ে লেখা যায়, কিন্তু তার মানে কিন্তু এই না যে এই ক্লাসই সেই ক্লাস। আসলে ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট এভাবেই ইনহেরিটেন্সটা করে প্রোটোটাইপের মাধ্যমে, যার কারণে আমি আগে প্রোটোটাইপ ইনহেরিটেন্স বুঝাচ্ছি, তারপরে এখান থেকে কনভার্ট করে আমি ক্লাসে নেব, ঠিক আছে। সো এটাকেই বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওয়েতে চিন্তা করা। তো আমি তাহলে যদি একটু রিক্যাপ করি, অনেক কিছু বলে ফেলেছি, একটু রিক্যাপ করি যে আমরা যখনই এরকম করে একটার আন্ডারে আরেকটা সাব ক্লাস তৈরি করতে চাবো যে সে যেন তার বৈশিষ্ট্যগুলোকে ইনহেরিট করে নিয়ে আসে, তাহলে আমাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে আমরা প্রোটোটাইপগুলোকে ইনহেরিট করে নিয়ে আসবো। আমরা এরকম কল করে এটার কাছে এইটার দিস রেফারেন্সটা পাঠিয়ে দিব যেন এই দিস এবং এই দিসের মধ্যে কানেক্টিভিটি হয়। এবং যেহেতু এটাকে আমি একটা এই কনস্ট্রাক্টরটাকে আমি ওভাররাইড করছি, মানে যখন আমি এই যে নিউ ক্রিকেটার লিখি তখন কিন্তু আসলে কনস্ট্রাক্টরটা কল হয়। এখন জাভাস্ক্রিপ্ট কিন্তু বাই ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা তার প্রোটোটাইপের মধ্যে থাকে সেটাতে কিন্তু এই পার্সন ডট কলটা নাই। সো আমি আসলে কনস্ট্রাক্টরটাকে ওভাররাইড করছি। সেই ওভাররাইডের কাজটা বোঝানোর জন্য আমরা আসলে এই যে ক্রিকেটার ডট প্রোটোটাইপ ডট কনস্ট্রাক্টরের মধ্যে আমার ক্রিকেটার এই যে এই ফাংশনটা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। সো তার মানে তিনটা কাজ করতে হয় আমাকে এই ইনহেরিটেন্স বা কানেকশনটা করার জন্য, ঠিক আছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। তো এখন আমি ইচ্ছা করলে এই যে পার্সন ডট প্রোটোটাইপ না, আমরা এখন আরেকটা কাজও করতে পারি। সেটা হচ্ছে যদি আচ্ছা এটা তো কাজ করবে, এটা আপনারা বুঝবেনই, মানে আমি বলতে চাচ্ছিলাম এরকম ক্রিকেটার ডট, এখন যদি ক্রিকেটারের মধ্যে আচ্ছা এখানে বাদ দিই আমি, আমার ক্রিকেটার কই, এই যে ক্রিকেটার, এখানে যদি ক্রিকেটার ডট প্রোটোটাইপ ডট প্লে নামে একটা ফাংশন থাকে, TION, এবং সেখানে যদি console.log থাকে যে এরকম this dot name is playing, আমি কিন্তু এখানে সাকিব ডট ইট যেরকম করেছিলাম এরকম সাকিব ডট প্লেও করতে পারবো, সেই ক্ষেত্রেও সাকিব ইজ প্লেইং হচ্ছে। তার মানে দেখেন আমি কিন্তু দিস এখানে যখন ইউজ করছি এই দিসটা কিন্তু এই দিসকে পেয়ে যাচ্ছে, কারণ এই দুইজন দিসের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, ঠিক আছে। সো এই হচ্ছে তার মানে ইন এ নাটশেল কীভাবে প্রোটোটাইপ ইনহেরিটেন্সটা কাজ করে। এখন আমরা খুব ইজিলি এই পুরো আমাদের যে সিনট্যাক্সটাকে আমরা ক্লাসে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। সো ক্লাস আসলে জাভাস্ক্রিপ্টের কাছে একটা সিনট্যাকটিক ব্যাপার ছাড়া আর কিছুই না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে নর্মালি ক্লাস নাই, জাভাস্ক্রিপ্ট ইন দ্য ব্যাক এন্ড এইভাবে প্রোটোটাইপ ইনহেরিটেন্সের মাধ্যমে তার ইনহেরিটেন্সটা স্টাবলিশ করে। এবং আমি যে ম্যানুয়ালি কিন্তু কোনোদিনও আপনাদেরকে এই যে আমি এত কিছু বোঝালাম আপনাদেরকে কিন্তু কখনো এইভাবে অবজেক্ট ডট ক্রিয়েট অবজেক্ট ডট কনস্ট্রাক্টর এরকম করে কিন্তু কোনোদিনও আপনাকে কোডিং করতে হবে না। হ্যাঁ, আমরা ক্লাসের মাধ্যমে সিম্পলি লিখতে পারবো, যেভাবে আমরা ক্লাসের মানে জাভাস্ক্রিপ্ট আমাদের লাইফটা অনেক ইজি করে দেয় মানে দিয়েছে। এই যে চিন্তা করেন 2015-র আগে যখন ES6 আসেনি তখন যদি কেউ এরকম ক্লাস তৈরি করতে চাইতো জাভাস্ক্রিপ্টে তাহলে তাকে এরকমভাবে করতে হতো, যেটা আসলে খুবই কাম্বারসাম এবং কেউ আসলে করতোই না। সো জাভাস্ক্রিপ্ট আসলে কিন্তু ক্লাস বেসডই না, সে আসলে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সে আসলে এই ইনহেরিটেন্স বা অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারগুলোর জন্য সে আসলে তৈরি হয়নি। কিন্তু এখন যারা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন তাদের জন্য সে নিজেকে আসলে আমি বারবারই বলি না যে ইভলভ করছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন তাদের দুনিয়াতেও আসলে প্রবেশ করতে চায় প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে সে যেন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেও মানুষ করতে পারে সেই স্কোপটা তৈরি করে দিচ্ছে ES6
যে স্পেসিফিকেশন সেটা। সো আমরা এখন ক্লাস সিনট্যাক্স দেখব কিভাবে এই পুরো কাজটা ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। ঠিক আছে, চলো। তো আমরা এখন আমাদের এই প্রোটোটাইপ বেসড কোডটাকে ক্লাস বেসড কোডে কনভার্ট করব দেখে দেখে, যার কারণে আমি আমার এডিটরটাকে দুইটা ভাগে স্প্লিট করে নিয়েছি এবং এখান থেকে দেখে দেখে আসলে আমি এই পাশে ক্লাস লিখব। তো আমার এখানে পার্সন, আমি বলেছিলাম এটা একটা প্যারেন্ট ক্লাসের কাজ করে। সো যারা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য এখন এটা খুবই ইজি লাগবে, কারণ তারা ক্লাস বেসড সিনট্যাক্সের সাথে পরিচিত। আর যারা একদম জাভাস্ক্রিপ্ট দিয়েই হাতে খড়ি হয়েছে তারা যদি ক্লাস নিয়ে কাজ না করে থাকেন, তাহলে আমি বলবো W3 স্কুলস থেকে ক্লাসের সিনট্যাক্সগুলো একটু দেখতে পারেন। আমি এখন জাস্ট মানে সিনট্যাক্স তো আসলে শেখানো যায় না, সিনট্যাক্স তো অনেকটা কি বলবো, বোঝার কিছু নাই, মানে এটা তো জাস্ট মনে রাখতে হয়। সো আমি তারপরেও দেখে দেখে কনভার্ট করাটা আমার ওয়েতে আমি করব, আপনারা দেখতে থাকেন আর কি। তো পার্সন নামে আমার এই ক্লাসটাকে আমি পার্সন এভাবে লিখতে পারি। এবং ক্লাসের মধ্যে আমরা জানি যে কনস্ট্রাক্টর বলে একটা ফাংশন থাকে। তো আমরা যখন এই যে জাভাস্ক্রিপ্টে এরকম কোনো ফাংশন লিখি, আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ক্রিয়েট হয় আসলে কনস্ট্রাক্টর ফাংশন থেকে। তার মানে ক্লাস বেস সিনট্যাক্সের ক্ষেত্রে আসলে আমাকে এই যে ফাংশনটা সেটা আসলে কনস্ট্রাক্টরের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো যখন আমরা ক্লাস বেস সিনট্যাক্স লিখবো তখন আমার এটাকে আসলে এক্সপ্লিসিটলি কনস্ট্রাক্টর বলে দিতে হয়। এবং সেই ফাংশনটা আসলে এই ফাংশনটাই। তো যার কারণে আমি শুরুতেই বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে আমরা আসলে কনস্ট্রাক্টর থেকে অবজেক্ট তৈরি করি। ঠিক আছে, একটু ঘুরিয়ে বলেছিলাম। তো নেম এজ এটার মতোই, এবং এই কোডটা আমরা জাস্ট কপি করতে পারি। এই কোডটা কপি করে নিলাম। আচ্ছা, ক্রিকেটার নামে আমার আরেকটা ক্লাস ছিল, সো এটাও নিলাম। সরি, এবং এই জায়গাটাও সেম আমার একটা কনস্ট্রাক্টর ফাংশন লাগবে। এই কোডগুলা কপি করে নিয়ে যাই এবং এইগুলাও সব চলে আসলো, প্যারামিটারগুলো সেম। সো দুইটা একই, আমার দুইটা ক্লাস বানানো শেষ। তো এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার সাব ক্লাস। ঠিক আছে, আচ্ছা, পার্সনের প্রোটোটাইপের মধ্যে যে ফাংশনটা ছিল সেটা আমরা জাস্ট এখন আর প্রোটোটাইপ বলা লাগবে না, যেহেতু আমি ক্লাস সিনট্যাক্সে চলে এসেছি, আমি পার্সন ক্লাসের মধ্যে সেটাকে আসলে নিয়ে যেতে পারবো। সো আমি এটাকে এখানে নিয়ে গেলাম। আর কি বাকি আছে, আমার প্লে নামে আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে ক্রিকেটার ক্লাসের মধ্যে যাবে। তো এখানে প্লে ফাংশন, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটার ক্লাসের মধ্যে গেল এখন, আর নিচে যে কলটা সেই কলটার কোনো চেঞ্জ হবে না, একদম যা ছিল তাই। আচ্ছা, তো এখন আমাদের জাস্ট একটা কাজ করা বাকি, সেটা হচ্ছে ইনহেরিটেন্সটা করি নাই, মানে দুইটা ক্লাসের মধ্যে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা আমরা করি নাই। সেটা আমরা কিভাবে করব, ক্লাস বেস সিনট্যাক্সে এই যে প্রোটোটাইপ এত কষ্ট করে করা লাগবে না, জাস্ট যেভাবে আমরা অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে করি সেভাবে এক্সটেন্ডস পার্সন এইভাবে লিখে দিলেই হবে। জাভাস্ক্রিপ্ট যেটা করে ইন দ্য ব্যাক এন্ড সে কিন্তু এই কাজটাই করে। হ্যাঁ, তো এখন আমরা এক্সটেন্ড করলাম, কিন্তু একটা কাজ করা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এই যে আমরা পার্সন ডট কল, হ্যাঁ, এই যে এই লাইনটা লিখেছিলাম, এইটা লিখে কিন্তু আমি এইটার যে কনস্ট্রাক্টরটা, হ্যাঁ, মানে এইটার যে কনস্ট্রাক্টরটা সেটাকে কিন্তু ওভাররাইট করেছিলাম, সেই কাজটা কিন্তু আমি এখানে করিনি। ঠিক আছে, কানেকশনটা যার কারণে কমপ্লিট হয়নি। শুধু এক্সটেন্ড লিখলে আসলে তা হয় না, শুধু এক্সটেন্ড লিখলে এই কাজগুলো হয়, কিন্তু এই কাজটা এখন আমার করা বাকি আছে। সেইটা করার জন্য আমরা যেমন এখানটায় পার্সন ডট কল এক্সপ্লিসিটলি করে দিস পাঠিয়ে দিয়েছিলাম, সেইটারই ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে সুপার নামে একটা বিল্ট ইন ধরে নিতে পারেন, এটা সুপার একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে আমাকে এই যে ক্লাসের যা যা প্যারামিটার লাগে সেই জিনিসগুলো পাঠিয়ে দিলেই হবে। সো এখন আমার ফুল কানেকশন কমপ্লিট। তার মানে কি কনস্ট্রাক্টরের মধ্যে সুপার, মানে তোমার সুপার ক্লাস থেকে তোমার সুপারের যে, তার মানে সে আসলে এইটা করার মানে হচ্ছে সে আসলে এই ফাংশনটাকে কল করে দেয় এর মধ্যে। ঠিক আছে, আগে কল করে নিয়ে দুজনের মধ্যে কানেকশন, দুইজনের দিসের মধ্যে একটা কানেকশন করে, তারপরে আসলে ফাইনালি আমি যদি এখন এখানে console.log sakib.name দেই, সাকিব চলে আসছে। আমি যদি এই ক্রিকেটার তৈরি করেছি, তো ক্রিকেটার হিসাবে আমি যদি তার ইট ফাংশন কল করতে চাই, তাহলে সাকিব ডট ইট করতে পারবো আমি। ঠিক আছে,
সরি বানান ভুল করেছি, সাকিব ডট ইট, এই যে সাকিব ইজ ইটিং। এবং একইভাবে আমি প্লে তো করতে পারবোই, কারণ এটা তো তার নিজেরই মেথড। কিন্তু দেখেন আমি যদি এখন নিউ ক্রিকেটার না করে আমি এটাকে, আমি একটা কাজ করি, আমি ধরলাম লেট তামিম, নিউ ক্রিকেটার না করে আমি যদি নিউ পার্সন করি, তো পার্সনের জন্য আমাকে কি কি পাঠাতে হবে, নাম আর এজ। তো নাম এবং এজ দিলাম। আমি যদি এখন তামিম ডট প্লে করি, হবে না, ঠিক আছে? কারণ কি, তামিম তো আসলে এর মধ্যে প্লে নাই, কিন্তু আমি তামিম ডট প্লে করতে পারছিলাম না, কিন্তু তামিম ডট ইট করলে হবে, ঠিক আছে? কিন্তু সাকিবের ক্ষেত্রে যেহেতু দুজন, এই যে এইটার ক্ষেত্রে আমি যেহেতু নিউ ক্রিকেটার কল করেছিলাম, তার মানে কি ক্রিকেটার কল করা মানে চাইল্ড প্যারেন্টের সব কিছু নিয়ে নিয়েছে। জাভাস্ক্রিপ্টে আমি বারবারই বলেছিলাম এর আগে, আমার স্কোপ ভিডিও যারা দেখেছেন, যারা দেখেননি তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে সবসময়ই চাইল্ড মানে মানে পিতামাতা অনেক বেশি কি বলবো লিবারেল, তারা তাদের চাইল্ডকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু চাইল্ড তাদের পিতামাতাকে কিছুই দেয় না। সো তার মানে যখন আমি ক্রিকেটার হিসাবে কল করেছিলাম সাকিবকে, তখন সে সুন্দর মতো তার পার্সনের গুণাবলী বৈশিষ্ট্য সে নিয়ে এসেছিল। কিন্তু আমি যখন এই যে সাকিবকে যখন একটা পার্সন হিসাবে কল করছি, তখন কিন্তু চাইল্ডের ক্রিকেটারের বৈশিষ্ট্যগুলো সে আর পাচ্ছে না, ঠিক আছে? সো তার মানে কি, তার মানে একদম পারফেক্ট ক্লাস বেসড ইনহেরিটেন্স জিনিসটা কমপ্লিট হলো। আমরা প্রোটোটাইপের মাধ্যমে কিভাবে আসলে জিনিসটা হয়, আমি আসলে একটা জার্নি দিয়ে নিয়ে আসলাম, যেন এখন আপনারা কানেক্ট করতে পারেন। যারা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে এতদিন কাজ করেছেন তারাও রিলেট করতে পারবেন, তারাও এখন ES6 ক্লাসের সিনট্যাক্সের সাথে পরিচিত হতে পারবেন। সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে, যারা অন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন, তাদের জন্য তো লাইফ আরও ইজি, তারা ক্লাস সিনট্যাক্স এইগুলোই ইউজ করতে পারবেন এখন চোখ বন্ধ করে। আর যারা একদম শুরু থেকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই এই জিনিসটা বুঝে কিভাবে হয়, অ্যাটলিস্ট এইগুলো কখনো লিখতে হবে না, মনে রাখতে হবে না, কিন্তু আমি যে প্রসেসটার মধ্যে দিয়ে নিয়ে গেলাম, এই কনসেপ্টটা যদি জানা থাকে, অনেক কিছুই পরবর্তীতে দেখবেন, অনেক কিছুই খুব ভালো লাগবে। এই যে রিয়্যাক্ট নিয়ে কাজ করছেন অনেকে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ভালো মতো না শিখে রিয়্যাক্টে জাম করেছেন, আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে ভাইয়া রিয়্যাক্টের টিউটোরিয়াল কই, রিয়্যাক্টের টিউটোরিয়াল ভাইয়া আমি এত তাড়াতাড়ি দিব না, কারণ রিয়্যাক্টের একটা ক্র্যাশ কোর্স আমার চ্যানেলে আছে, কিন্তু আমি সেটাও করেছিলাম, কিন্তু আমার এই সিরিজের অংশ হিসাবে না, সেটা একটা ওয়েব বাইনারির অংশ হিসাবে তাদের রিকোয়েস্টে আমি কিন্তু একটা এক্সটার্নাল একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ। তো যার কারণে রিয়্যাক্ট ক্র্যাশ কোর্স দেখেছিলেন, কিন্তু আমি আসলে রিয়্যাক্ট ক্র্যাশ কোর্সে জাম করছি না এই কারণে, এর কারণটা হচ্ছে যখন আমি রিয়্যাক্ট শেখানো শুরু করব, তখন যদি আমাকে বারবার এই জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সগুলো শেখাতে যেতে হয়, তাহলে কিন্তু লাইফ হেল হয়ে যাবে, আমার এই টিউটোরিয়ালও কখনো শেষ হবে না। যার কারণে আমি আসলে বেসিক কনসেপ্টগুলো শিখিয়ে নিচ্ছি, যেন আপনাদের মাথাটা একদম কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে। রিয়্যাক্টের ক্ষেত্রে আমরা ক্লাস বেসড কম্পোনেন্টে এরকম ক্লাস বারবারই ইউজ করতে থাকবো। যারা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবেন তাদেরও লাইফ তো আরও ইজি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বিস নিয়ে কোনো প্রবলেম হবে না, সব কিছু কিন্তু আমি একটা একটা করে সলভ করছি। সো আপনারা যারা এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে যাবেন, তারপরে দেখবেন যে রিয়্যাক্টে নতুন কিছুই নাই। রিয়্যাক্ট হচ্ছে ইজ এ কমপ্লিট জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে, এটা কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু না, এটা জাস্ট সিম্পলি যে কোয়ারির মতো একটা সিম্পল একটা লাইব্রেরি, ইনফ্যাক্ট ফ্রেমওয়ার্কও না, সে একটা লাইব্রেরি। সো আপনারা যারা রিয়্যাক্ট নিয়ে এখন যেহেতু খুব হাইপ চলছে, আপনারা বারবার রিয়্যাক্ট করতে থাকেন, বাট রিয়্যাক্টের লাইফ একদম ইজি হয়ে যাবে। কিছু জাস্ট টুকটাক কিছু সিনট্যাক্স জানলে রিয়্যাক্টে আপনি রক করতে পারবেন, যদি আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ভালো মতো বোঝেন। সো আমার এই জন্য বারবার আমি চেষ্টা করছি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার করা, ঠিক আছে? সো এখন এতক্ষণ আমরা ক্লাসের মানে কিভাবে ক্লাস সিনট্যাক্স লিখতে হয় সেটা দেখলাম। এছাড়া আমরা ক্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা ক্লাসের আরও বেশ কিছু একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যেমন ক্লাসের স্ট্যাটিক মেথড থাকে, হ্যাঁ, ক্লাসের কিছু কি বলবো, ক্লাসের আরও অন্যান্য বেশ কয়েকটা জিনিস থাকে, যেমন গেটার, সেটার, এই টুকটাক একটা জিনিস দেখে আজকে আমি আমার ভিডিও শেষ করব, ঠিক আছে? চলুন প্রথমে দেখি গেটার আর সেটার, ঠিক আছে? গেটার এবং সেটার, যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা জানেন যে ক্লাসের মধ্যে গেটার সেটার মেথড থাকে। তো সেই জিনিসটাই আমি জাভাস্ক্রিপ্টে একটু দেখাবো। তো সেটা জাভাস্ক্রিপ্টেও অ্যাভেলেবল ES6-এর সিনট্যাক্সের মধ্যে। তো আমি যেটা করছি যে আমি সিম্পল গেটার সেটার বোঝানোর জন্য আমি একটা ক্লাস রাখছি, এটা বোঝানোর জন্য আমার ইনহেরিটেন্সের সাথে সম্পর্ক নাই এটার। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার যা আছে থাক, ওকে। সো এবার গেটার এবং সেটার, প্রথমে আসি গেটার।
গেটার হচ্ছে আমরা এই যে ভিতরে এরকম একটা মেথড লিখছি না, এগুলোকে বলা হয় মেথড, ক্লাসের মেথড। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে মেথড। আর এই যে নেম, হ্যাঁ, এজ, এগুলোকে বলা হয় প্রপার্টি। ঠিক আছে, গেটার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে আমরা কল করার সময় এটাকে অনেকটা প্রপার্টির মতো করে কল করব। ঠিক আছে, মানে আমি যখন লিখে দেখাবো তখন বুঝবেন, এটা আসলে মুখে বলা একটু প্রবলেম, মানে লিখলে ক্লিয়ার হবে। আমরা ধরি যে এই জায়গাটা, এই যে দিস ডট নেম আছে না, আমি একটা গেটার লিখছি। গেটার লিখতে হয় এভাবে, প্রথমে গেট এভাবে লিখতে হয়। হ্যাঁ, মানে আপনি একটা গেটার লিখছেন, তারপরে একটা নাম দিতে হয় গেটারের। আমি ধরলাম সেট নেম, এটা হচ্ছে আমার গেটারের নাম। ঠিক আছে, এবং এটা একটা মেথডের মতো কাজ করবে। ঠিক আছে, সো যার কারণে এরকম ফাংশনের মতো করে লিখলাম। তারপরে এর মধ্যে আমি ধরলাম, আমি জাস্ট ধরলাম আমার এই দিস ডট নেমকে আমি রিটার্ন করে দিচ্ছি। আমি এনিথিং করতে পারি, আমি এটার মধ্যে কিছু একটা ক্যালকুলেশন করে কোনো কিছু একটা রিটার্ন করতে পারি। বাট আমি জাস্ট কি করছি, সেট নেম, জাস্ট আমি এই আমার যে এই যেটা অবজেক্ট হিসাবে আসবে সেই অবজেক্ট ডট নেমটাই আমি রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো কিন্তু দেখার বিষয় হচ্ছে এই জায়গাটায় যে আমরা প্রথমে তো একটা পার্সন তৈরি করি, ধরলাম লেট সাকিব ইজ ইকুয়াল টু নিউ পার্সন। আমি ধরলাম পাস করলাম সাকিব, এজ পাস করলাম 35। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা কনসোল ডট লগ যদি করি এরকম, আমি এই যে গেট সেট নেম যেটা আছে না, এটা হচ্ছে গেটার, লিখে দিই গেটার। জাস্ট আমি এটাকে এভাবে লিখতে পারি। এটা কিন্তু একটা দেখলে মনে হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, কিন্তু এটাকে অ্যাক্সেস করব আমরা প্রপার্টির মতো করে, সাকিব ডট সেট নেম, দ্যাটস ইট। কোনোভাবেই কিন্তু এইটা করব না। ঠিক আছে, এইটা করব, মানে এটা অ্যাক্সেস করব প্রপার্টির মতো করে, কিন্তু বিহেভ করবে মেথডের মতো। যদি আমি করি, সাকিব কিন্তু রিটার্ন হচ্ছে, খেয়াল করেন। ঠিক আছে, আমি যদি এখন এখানে এই দিস ডট নেমের জায়গায় আমার নাম পাস করে দিই, ওইটা আসছে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে গেটার জিনিসটা আসলে কি? গেটার জিনিসটা হচ্ছে সিম্পলি কিচ্ছু না, সে হচ্ছে একটা প্রপার্টি, যেটা আসলে একটা মানে যখন আমি এটাকে কল করব বা অ্যাক্সেস করব, তখন এটাকে আসলে আমি প্রপার্টির মতো করে অ্যাক্সেস করব, কিন্তু এটা বিহেভ করবে অ্যাজ এ ফাংশন বা মেথড। ঠিক আছে, এটা গেল গেটার। আচ্ছা, আমি আবার আগের জায়গায় চলে যাই। এটা হলো আমার গেটার। এবার আমি একটা সেটার তৈরি করব। ঠিক আছে, সেটার আমি ধরলাম একই, এবার আমি লিখব সেট। এটা হচ্ছে হবে আমার সেটার, সেটাও একই ধরনের ব্যাপার অনেকটা, কিন্তু এবারে আমি যেটা করছি, আমি কিছু একটা চেঞ্জ করতে চাই, মানে কিছু একটা সেট করব। আমি এই ক্লাসের কোনো একটা প্রপার্টিকে, ধরেন দিস ডট নেম, এটাকে আমি তামিম করে দিলাম। ঠিক আছে, এখন বা আমি একটা কাজ করলাম, এইভাবে দিলাম না, আমি একটা কিছু নিলাম, সেইটাকে আমি এরকম সেট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেটার, মানে বাইরে থেকে এই ক্লাসের কোনো ইন্টারনাল প্রপার্টি যদি আমি চেঞ্জ করতে চাই ভ্যালু, সেটাকে কল করার ওয়ে কি, এরকম সাকিব ডট, মানে এটা তো আমার অবজেক্টের নাম, ডট সেট নেম ইকুয়াল টু, খেয়াল করেন আমি কিন্তু এটাও তাই, এটাও কিন্তু একটা, এটা মানে এটা কিন্তু ফাংশন হিসাবে মনে হচ্ছে যেন দেখলে যে ফাংশন প্যারামিটার পাস করতে হবে না, আমি কিন্তু এটাকে প্রপার্টির মতো করে সেট করছি, সাকিব ডট সেট নেম ইজ ইকুয়াল টু তামিম। খুবই হাস্যকর, বাট বোঝানোর জন্য মানে ধরে নেন আর কি। তো সাকিব ডট সেট নেম ইজ ইকুয়াল টু আমি তামিম করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা তো এইখান থেকে আউটপুট আসছে, এটা আমি একটু মুছে দিই। এখন আমার কোনো আউটপুট নাই, খেয়াল করেন আমি সাকিব ডট সেট নেম যেহেতু তামিম করেছি, এর পরের লাইনে যদি আমি সাকিব ডট নেম লিখি, আউটপুট আসছে তামিম। তার মানে আমার এই যে জিনিসটা, এটা হচ্ছে সেটার, সে কি করলো, সে জাস্ট আমার এই যে একটা ক্লাসের একটা, এটা আসলে একটা আমরা অ্যাক্সেস করার সময় অ্যাক্সেস করবো একটা প্রপার্টির মতো, কিন্তু এটা বিহেভ করবে এটাও একটা মেথডের মতো। এবং আমি এখানে ইকুয়াল টু, মানে এটাকে কখনোই ফাংশন কলের মতো করে লিখতে পারবো না, ইকুয়াল টু হিসাবে যেটা দিচ্ছি সেটাই প্যারামিটার হিসাবে চলে যাচ্ছে, এবং সেটা বেসিক্যালি কি করছে, আমি চাইলে এর মধ্যে যে কোনো প্রপার্টিকে আমি চেঞ্জ করে দিতে পারি এভাবে। ঠিক আছে, মানে সেট করতে পারি, অন্য কোনো ইনস্ট্যান্স প্রপার্টিকে আমি
চেঞ্জ করতে পারি বা সেট করতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পলি গেটার এবং সেটার, ঠিক আছে? সো এই জিনিসটা অনেকে যারা অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা অনেক সময় জাভাস্ক্রিপ্ট ক্লাসের মধ্যে এটা খুঁজতে চান, বাট আমি জাস্ট এটা বলার জন্য বললাম যে আসলে এটা জাভাস্ক্রিপ্টে অ্যাভেলেবল আছে এখন ES6 সিনট্যাক্সে। এবার দেখব স্ট্যাটিক মেথড। তো আমি আমার এখানে যা ছিল ওইগুলোকে একটু ক্লিন আপ করি। আমার গেটার সেটার দেখানো শেষ, এটা আমি মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এগুলোও মুছে দিচ্ছি, জাস্ট এইটুকু থাকলে একদম বেসিক জিনিসটা। আচ্ছা, তো আমরা নর্মালি এই যে কি বললাম একটু আগে যে এগুলোকে বলি প্রপার্টি, এগুলোকে বলি মেথড, তাই না? স্ট্যাটিক হচ্ছে স্ট্যাটিক মেথডও এরকমই একটা মেথড। যেমন আমি ধরলাম একটা মেথড লিখছি, তার নামের আগে যে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হয়। আমি ধরলাম মেথডটা হচ্ছে ইজ ইকুয়াল এজ। এই মেথডটার মধ্যে আমরা যখন এই ইট ফাংশনটাকে কল করি তখন আমাকে কিভাবে করতে হয়? সাকিব ডট ইট, এইভাবে, তাই না? তার মানে একটা অবজেক্ট আগে ইনস্ট্যান্সিয়েট করে নিতে হয় এই ক্লাসের মাধ্যমে, তাই না? তারপরে আমি ওই অবজেক্টটা দিয়ে আসলে এই মেথডকে কল করতে পারি। স্ট্যাটিক হচ্ছে এরকম অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করার প্রয়োজন নাই, স্ট্যাটিক এইটার উপরে ডিপেন্ডেন্ট না। এই স্ট্যাটিক মেথডটা আমরা ডাইরেক্ট, যেমন আমি যদি এখানে জাস্ট console.log I am static method, এবং এই জায়গাটায় আমি যখন এটাকে কল করব আমি জাস্ট আমার এই যে পার্সন ক্লাস আছে না, এই যে পার্সন ক্লাস ডাইরেক্ট এটা ডট, এই দেখেন খেয়াল করেন আমাকে কিন্তু এডিটরও সাজেস্ট করছে ইজ ইকুয়াল এজ, এইভাবে আমি কল করে দিতে পারি। যদি দেই এই যে চলছে, কিন্তু নর্মাল, কিন্তু আমি যদি এরকম পার্সন ডট ইটকে কি কল করতে পারবো? দেখি তো, পারবো না, ঠিক আছে? কিন্তু আমি পার্সন ডট ইজ ইকুয়াল এজকে পারছি, বিকজ এটা একটা স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথডের সাথে নর্মাল মেথডের ডিফারেন্স আমরা যেটা বুঝলাম যে এইটার সাথে অবজেক্টের, যে অবজেক্টটা আসলে এই ক্লাসের মানে অবজেক্টটা ইনস্ট্যান্সিয়েট হবে এই ক্লাসকে ইউজ করে বা এই ক্লাসের কাঠামো ইউজ করে, সেই অবজেক্টটার সাথে এর কোনো সম্পর্ক নাই। সে হচ্ছে এই ক্লাসের একটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ, যেটা আমি এইভাবে ডাইরেক্ট ক্লাসের নাম ডট দিয়ে কল করতে পারি। তো যেমন আমি এখানে আমি প্যারামিটারও পাস করতে পারি। আমি ধরে নিলাম যে এই জায়গাটায় আমি একটা কাজ করি, এখানে সাকিব আর আরেকটা তৈরি করলাম তামিম, হ্যাঁ, তামিম ধরলাম, দুজনের এজ ইকুয়াল দিলাম না, পাঠালাম, এবং আমি যখন এটা কল করছি আমি ধরলাম দুইটা অবজেক্টকে আমি পাঠিয়ে দিচ্ছি, এই সাকিব এই তামিম, হ্যাঁ, এবং এখানে তাহলে আমি দুজনকে পাবো। ধরলাম একজনের নাম হচ্ছে, ধরলাম ক্রিকেটার 1, ক্রিকেটার 2, ঠিক আছে? দুইটা পাচ্ছি আমি, এবং এই জায়গাটায় আমি জাস্ট রিটার্ন করে দিব ক্রিকেটার 1 ডট নেম এজ ইকুয়াল টু ক্রিকেটার 2 ডট এজ। মানে যদি এই দুটা জিনিস, মানে দুজন ক্রিকেটারের এজ সমান হয় তাহলে আমি ট্রু পাবো, আর যদি সমান না হয় তাহলে আমি ফলস পাবো, ঠিক আছে? সো আমি এবার তাহলে এখানে console.log করতে হবে, এটা console.log করলাম, কি আসছে? ফলস আসছে, কারণ দুজনের এজ সমান নয়। কিন্তু আমি যদি এখন এখানে সমান দিতাম তাহলে কিন্তু ট্রু আসছে। খেয়াল করেন একটা জিনিস, আমি এই যে অবজেক্ট, হ্যাঁ, এই যে সাকিব এবং তামিম, এটা কিন্তু আমি ডিরেক্ট এখানে পাঠালাম। দেখার যে জিনিসটা বিষয় সেটা হচ্ছে এর মধ্যে আমরা কি, যদি আমি এই ধরলাম সাকিব ক্রিয়েট করেছি, তো আচ্ছা আমি এটাও মুছে দিই, আগের মতো আবার করি, এইগুলোও ধরলাম দিলাম না, শুধু ধরলাম সাকিব ক্রিয়েট করেছি আমি, ইজ ইকুয়াল এজ যে ফাংশনটা সেটা ধরলাম এসব কিচ্ছু করে না, সে ধরলাম জাস্ট রিটার্ন দিস ডট নেম করে দেয়, মানে নেমটা পাঠায় দেয়। দেখি কি আসে, তাহলে দিস ডট নেম রিটার্ন করবে console.log, এই খেয়াল করেন দিস ডট নেম আসছে কি? পার্সন, মানে এই দিস ডট নেমকেও সে আসলে চেনে না। তার মানে হচ্ছে সোজা কথা, এই ইজ ইকুয়াল এজ যে, সে আসলে এই অবজেক্টেরই কোনো কিছু না। আমরা জানি যে দিসটা, এই যে এই সব ক্ষেত্রে এই যে এই দিস কিন্তু সাকিব, এই দিস কিন্তু সাকিব, যারা আমার দিস টিউটোরিয়াল দেখে এসেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝবেন। তো
কিন্তু স্ট্যাটিক মেথডের মধ্যে কিন্তু দিস মানে হচ্ছে এই পার্সন ক্লাস, ঠিক আছে? সো যার কারণে এখানে দিস রেফারেন্স ইউজ করে কোনো লাভ নেই। হ্যাঁ, সো সেজন্যই আমি আসলে পাস করেছিলাম অবজেক্ট, তারপরে ইকুয়াল দিয়ে চেক করেছিলাম। সো এখন আপনারা স্ট্যাটিক মেথডটা বুঝতে পারলেন যে স্ট্যাটিক মেথড হচ্ছে এই অবজেক্টের সাথে কোনো সম্পর্ক নাই, একদম একটা কি বলবো একদম ফ্রেশ একটা মেথড, যে মেথডটা আসলে ভিতরে থাকে এবং আমরা আসলে ইন্টারনাল কিছু মেথড তৈরি করছি যে মেথডটার সাথে অবজেক্টের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অবজেক্টগুলো অবজেক্টের মতো ক্রিয়েট হবে, পাস হবে, কিন্তু এই মেথডটাকে আমরা চাইলে বাইরে এই ক্লাস ডট এটা দিয়ে ইউজ করতে পারি। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন নর্মাল মেথড এবং স্ট্যাটিক মেথড। ক্লিয়ার? লাস্ট একটা জিনিস দিয়ে আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে পলিমরফিজম। যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করেছেন তারা পলিমরফিজম কি জানেন বা শুনে থাকবেন। পলিমরফিজম শব্দটা শুনলে অনেকে অনেক কমপ্লেক্স বলে মনে করেন, হ্যাঁ, কিন্তু পলিমরফিজম হচ্ছে খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, এটার নামটা অনেক কমপ্লিকেটেড, লাইক আমরা বাংলায় যেমন বলি না কিং কর্তব্য বিমূঢ়, হ্যাঁ, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় শব্দের সহজ অর্থ হচ্ছে হতবুদ্ধি। হ্যাঁ, তো এরকম আর কি, যে পলিমরফিজম হচ্ছে নামটাই অনেক কঠিন, বাট জিনিসটা একদম সিম্পল। হ্যাঁ, তো চলেন দেখি যে পলিমরফিজম কি। আমরা আমাদের আগের এক্সাম্পলে চলে গিয়েছি, আমরা পার্সন এবং ক্রিকেটারের যে এক্সাম্পলটা আমার ছিল, যে ক্রিকেটার নামে একটা ক্লাস, সে হচ্ছে পার্সন ক্লাসকে এক্সটেন্ড করে, ঠিক আছে, এবং লাস্টে আমি এটা কল করে রেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে পার্সনের মধ্যে প্লে নামে একটা ফাংশন আছে। তো আমি চাচ্ছি যে আমরা তো যখন এক্সটেন্ড করে নিয়ে আসছি, হ্যাঁ, তখন যেমন আমরা যদি রিয়্যাক্ট নিয়ে যারা কাজ করেছেন তারা দেখেছেন যে আমরা ক্লাস কম্পোনেন্ট লেখার সময় আমরা কি করি, রিয়্যাক্ট ডট কম্পোনেন্ট ক্লাসকে এক্সটেন্ড করি না? হ্যাঁ, তো আসলে এখানেও ঠিক ব্যাপারটা তাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই প্যারেন্ট ক্লাসের অনেক মেথডকে কিন্তু ওভাররাইট করি, চেঞ্জ করি। হ্যাঁ, তো সেই কাজটা করাটাকেই বলা হয় পলিমরফিজম। কোনো একটা ইনহেরিটেড ক্লাস বা চাইল্ড ক্লাস, সে যদি তার প্যারেন্টের কোনো কিছুকে মডিফাই করে, কোনো মেথডকে মডিফাই করে, সেই মডিফাই করার প্রসিডিউরটাকেই বলা হয় পলিমরফিজম, ঠিক আছে? তো সেটা আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে অ্যাচিভ করতে পারি? সেম ওয়েতে। আমরা ধরে নিলাম এখানে প্লে নামে একটা ফাংশন আছে, আমি চাচ্ছি এখানে লেখা হয় যে হুএভার দ্য অবজেক্ট ইজ, তার নামটা ইজ প্লেইং, ঠিক আছে? ক্রিকেটারের ক্ষেত্রে আমি চাচ্ছি যে না, এই প্লেটা একটু চেঞ্জ হবে। সো আমি প্লেকে এখানে আরেকবার জাস্ট লিখব, আরেকবার আমি এখানে ডিফাইন করছি। সো এখানে আমি জাস্ট একটুখানি চেঞ্জ করে দিলাম, অমুক ইজ প্লেইং, ধরলাম এখানে লিখলাম ক্রিকেট। সো এখন যদি আমি সাকিব ডট, আচ্ছা এইটা করার আগে একবার দেখি আউটপুট কী আসে, সাকিব ইজ প্লেইং। আর যদি আমি এটা দেওয়ার পরে দেই সাকিব ইজ প্লেইং ক্রিকেট, তার যখনই এরকম আমি কল করব তখন বেসিক্যালি সে দেখবে যে তার করেসপন্ডিং ওই মেথডটা আছে কিনা, যদি থাকে সেটাই হবে, আদারওয়াইজ প্যারেন্টেডটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি লাস্ট, সেটা হচ্ছে এই যে প্লে মেথডটা আমি চাচ্ছি, আমার কিন্তু এখানে পুরো প্লে মেথডটাই ওভাররাইট হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি যে না, এই ফাংশনালিটিটাও থাকবে, এই ফাংশনালিটিও থাকবে, দুইটাই। সেটা কিন্তু আমরা অলরেডি আগে একবার করেছি। আমরা এই যে কনস্ট্রাক্টরের মধ্যে সুপার কল করে এই কনস্ট্রাক্টরের জিনিসগুলোকে কিন্তু নিয়ে এসেছিলাম, তাই না? এই ফাংশনালিটিগুলো কিন্তু এখানে আমি পুল করে নিয়ে এসেছিলাম। সেম কাজটাই এখানে আমি করতে পারবো আবার। আমি যদি এখানে সুপার 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 ডট প্লে এইভাবে লিখি, তাহলে দেখেন কি হয়, দুইটাই আসছে এবার। সে আসলে এই ফাংশনালিটিটাকেও রেখেছে, প্লাস তার সাথে অ্যাডেড ফাংশনালিটি লিখেছে। এটাও পলিমরফিজমের আরেকটা এক্সাম্পল। তার হচ্ছে এটা দিয়ে যেটা বোঝাতে চাইলাম আমি, যে যখনই আমি কোনো ডিরাইভ ক্লাস নিয়ে কাজ করব, যে আসলে কোনো একটা, আমরা নর্মালি অনেক থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করব, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ইউজ করার সময়। তো বিশেষ করে কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো লাইব্রেরি, যেমন রিয়াক্টের ক্ষেত্রে আমরা অনেক থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি, সেও কিন্তু অনেক সময় আমরা কিন্তু এরকম বিভিন্ন ক্লাসকে এক্সটেন্ড করি, এবং এক্সটেন্ড করে আমরা কিন্তু নিজেদের চাইল্ড ক্লাস বানাই। তো সেই ক্লাসের মধ্যে যখন আমরা আমাদের লাইব্রেরির প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতে হয়, কোনো মেথডকে চেঞ্জ করতে হয়, কোনো মেথডের ফাংশনালিটিকে ওভাররাইট করতে হয়, তখন বেসিক্যালি আমরা এইভাবে পলিমরফিজম করি। হ্যাঁ, তো পলিমরফিজম হচ্ছে একটা কনসেপ্ট, হ্যাঁ, একটা খুব কঠিন শুনতে শোনায় একটা আওয়াজ, বাট আসলে এটা হচ্ছে যেটা বললাম, যে কোনো একটা ডিরাইভড ক্লাস যদি তার প্যারেন্টের ক্লাসকে মডিফাই করতে চায় বা চেঞ্জ করতে চায়, হ্যাঁ, তাহলে
সে আসলে এই পলিমরফিজম মেকানিজমের মাধ্যমে সে এইভাবে সেটা করতে পারে। ঠিক আছে, সো দিস ইজ কল্ড পলিমরফিজম ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল মোটামুটি পুরোটাই। তো আমি এই টিউটোরিয়ালে যেটা করলাম সেটা হচ্ছে আপনাদেরকে পুরোপুরি জাভাস্ক্রিপ্টের ওয়েতে কীভাবে প্রোটোটাইপ ইনহেরিটেন্স হয়, সেই প্রোটোটাইপ ইনহেরিটেন্সটা আসলে সিনট্যাকটিকভাবে ES6 এর মাধ্যমে কীভাবে ক্লাসে এসছে সেই পুরো জার্নিটা দেখালাম। হ্যাঁ, তো অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন, কারণ আমি সিম্পলি ক্লাস ডাইরেক্ট দেখালেই পারতাম, অনেকে মনে করতে পারেন। বাট আমি বারবারই বলেছি যে আমার উদ্দেশ্য শুধু আপনাদেরকে সিনট্যাক্স শেখানো না, সিনট্যাক্স শিখে আসলে টিউটোরিয়াল বানানোর প্রয়োজন হয় না, যে এইভাবে ভ্যাট ডিক্লেয়ার করতে হয়, এভাবে লেট ডিক্লেয়ার করতে হয়। দিজ আর নট টিউটোরিয়ালস। আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন এগুলো আমরা ইন্টারনেট ঘাটলেই পাই, বাট আমার কাছে যেটা মনে হয় যেটা জানা দরকার সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে। তাহলে আপনারা যখন এই যে রিঅ্যাক্টে জাম্প করেন বা কোনো একটা জায়গায় মানে যখন ভ্যানিলা জেএস না শিখে রিঅ্যাক্টে জাম্প করেন, তখন টিউটোরিয়াল নেওয়ার সময় এরকম উদ্ভট কোশ্চেন আসে যে আরে এখানে দিস কোথায় পেলেন ভাইয়া, এখানে সুপার কোড থেকে আসলো, হ্যাঁ এই দিস কেন ওই দিস হয়ে গেল, এরকম অদ্ভুত ধরনের কোশ্চেন আসে, কারণ আপনারা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট না শিখে রিঅ্যাক্টে আসেন এবং মনে করেন এটা রিঅ্যাক্টেরই পার্ট। কিন্তু আসলে রিঅ্যাক্টের কিন্তু নিজস্বতা বলে তেমন কিছু একটা নাই। সে শুধু কম্পোনেন্ট একটা আর্কিটেকচার তৈরি করেছে, একটা আলাদা প্যাটার্ন তৈরি করেছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের, কিন্তু ইউজ কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সো এই জিনিসটা বোঝাটা আপনাদের জন্য খুবই জরুরি। হ্যাঁ, এই জন্য আমি বারবারই আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ করার চেষ্টা করছি, যে আগে আসলে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শেখেন, তারপরে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখে ফেলার পরে ES6, ES5, ES6 এই সিনট্যাক্সগুলো দেখেন। ফাইনালি এরকম লাইব্রেরি, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ যা ইউজ করেন না কেন সেগুলোতে জাম্প করুন। ইনফ্যাক্ট নোডে জাম্প করার আগেও ভ্যানিলা জেএস শিখতে হবে, কারণ নোড নিয়েও অনেকে আমাকে বলেন যে টিউটোরিয়াল বানান না কেন ভাইয়া। নোড নিয়ে টিউটোরিয়াল বানাবো কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট জানেন না, কী লাভ? নোডও তো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ হয় জাভাস্ক্রিপ্ট। সো সেই জন্যই আমি বলছি যে জাভাস্ক্রিপ্ট না শিখে কোনোটাতেই আসলে যাওয়া যাবে না। সেই কারণে জাভাস্ক্রিপ্ট শেখায় মন দিন। জাভাস্ক্রিপ্ট ভালো মতো শেখা হয়ে গেলে কোনো চিন্তা নাই, আমি নোড নিয়েও টিউটোরিয়াল করব, রিঅ্যাক্ট নিয়েও টিউটোরিয়াল করব। তখন আমি আমার এই টিউটোরিয়ালগুলোকে রেফার করব, তখন কিন্তু আমি শুনতে চাই না যে এটা বুঝি না, ওটা বুঝি না। হ্যাঁ, তো এই জন্যই আমার রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওগুলো দেখবেন। অনেক অনেক কষ্ট করে বানাই, তো আশা করি আপনাদের উপকার হচ্ছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।